সৌজন্যে ভিভা ক্রিয়েশনস, পাওয়ার্ড বাই জিএম স্টিল, সহনিবেদক রয়্যাল ক্যাফে, পিউলি, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ভালোবাসার দিনে বসন্তের প্রথম দিনের সকালে আমন্ত্রণ জানাই এটি নিউজের দিনব্যাপী বিশেষ আয়োজন ভালোবাসা দিবসের। আমরা সঙ্গে রয়েছে আমি নরজ ইমতিয়াজ এবং আমি শ্রাবণী জলি। নরজ, আমাদের আয়োজনটার নাম হচ্ছে শোনো গো দক্ষিণ হাওয়া। দক্ষিণ হাওয়া মানে একটা মিষ্টি বসন্ত বাতাস, আর এই মিষ্টি বসন্ত বাতাসে যেন কেউ সবাই আজকে কানে সেই বসন্ত বাতাসে কানে কানে ফিসফিস করে মনে হয় বলবে শোনো গো দক্ষিণ হাওয়া। দক্ষিণা বাতাস বইছে, বাতাসে ভেসে আসছে সেই বসন্তের সুবাস এবং একই সঙ্গে হচ্ছে প্রেমের বার্তা। এবং কোনটা প্রেম আর কোনটা অপ্রেম সেটি নিয়ে একটা বাঙালির একটা চিরায়ত একটা দ্বন্দ্ব, একটা সংশয়, একটা কনফিউশন। এবং কোনোভাবেই দুটোকে আলাদা করা যায় কিনা, বা সত্যি কি দুটো জিনিসই আলাদা, এই নিয়ে আসলেই সংশয় আছে, দ্বন্দ্ব আছে। এগুলো নিয়ে একটা উত্তরও আছে নিশ্চয়ই। সেই উত্তরটাকে আমরা খুঁজবো, সেই উত্তরটা খুঁজবো। লতা সলিল জুটি যদি হয়, তাদের সেই জুটির উপর যদি আমরা বুঝতে চাই যে আসলে কোনটা প্রেম বা কোনটা অপ্রেম, আমাদের সহকর্মী মুন্নি সাহা একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টটা দেখে শুরু করি আজকের আয়োজন। সুরকার ও গায়কের ঐশ্বরিক যুগলবন্দি দেখেছে বাংলা গান। নাম করা যায় অনেক যুগলের, তবে আজ বসন্ত দিনে জন্ম জন্মান্তরের ভালোবাসার ঋণীঝিনির কথা যদি বলি, তাহলে শ্রেষ্ঠত্বে লতা মঙ্গেশকর এবং সলিল চৌধুরী। মহাকালের কিংবদন্তি লতা মঙ্গেশকরের মাতৃভাষা বাংলা নয়, তা কার না জানা। বাংলা গান করতেন তিনি ইংরেজি রোমান হরফে বাংলা শব্দ বাক্য লিখে লিখে। আজকাল মোবাইলের যুগে আমরা তো জানি, অমন করে বাংলায় যদি বসন্ত লিখি তাহলে অনেকেই পড়ি বাসন্ত বা বাসান্তা। তবে যে লতাজির উচ্চারণে শানিত উজ্জ্বল্য, সলিল চৌধুরীর সুরে মোট ৪২টি গান গেয়েছেন। হেমন্তের সুরে ২৯টি বাংলা গান আছে তার। আছে সতীনাথ, ভূপেন হাজারিকা, বিনোদ চট্টোপাধ্যায় সহ আরো আরো কম্পোজার সুরকারদের কাজ। কিন্তু লতা সলিলের কেমিস্ট্রি নিয়ে সে সময় সঙ্গীত পাড়ায় ডিবেটের একটাই সমাধান, এ তো স্বর সুরের ঝর্ণাধারা। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না। গত ৬ ফেব্রুয়ারি সুরের সরস্বতী হাজার হাজার প্রেম জাগানিয়া গান রেখে চলে গেলেন। আজকের বসন্ত দিনে তাঁর কোকিলা সুরে ভালোবাসার গঙ্গা যমুনা বইবে তো কোথাও না কোথাও। আমরা দেখছিলাম লতা এবং সলিল জুটির একটা প্রতিবেদন তাদেরকে নিয়ে। আসলে কয়েকদিন আগে আমরা লতা মঙ্গেশকরকে হারিয়েছি।
এই যে তার প্রতিটা গান ছিল আমাদের কাছে ভালোবাসার মানে সংজ্ঞা, যদি অনেকেই সংজ্ঞায়িত করতে চায় তার গান দ্বারাও কিন্তু করা হ্যাঁ, যায়। মানে কত জুটি, মানে অনেক বহু বছর ধরে এই লতার গান, তার কণ্ঠের যে মাধুর্য, একটি স্বর্গীয় একটা ব্যাপার, ঠিক ব্যাপার এই ছিল। জগতের নয়, একেবারেই অপার্থিব একটা ব্যাপার। আমরা বিভিন্ন আয়োজন নিয়ে আছি, বিভিন্ন দৃশ্য দেখছি, বিভিন্ন তথ্যচিত্র দেখছি, আর আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছেন দুজন অতিথি। একটু প্রথমে দর্শকদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার বাপ্পা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন তার সহধর্মিণী তানিয়া হোসেন। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। এবং তানিয়া আপার কথা যদি বলতে হয়, তিনিও কিন্তু একজন সফল অভিনেত্রী, মডার্ন উপস্থাপক। তাকে আমাদের দর্শকরা খুব ভালো করেই জানে, এবং দুই তারকার সংসার আসলে কেমন চলছে, ভালোবাসা কেমন চলছে, সেটি একটু শুনতে চাই প্রথমে। খুবই ভালো চলছে। হ্যাঁ। মেয়েকে নিয়ে আমাদের খুব ভালো সময় যাচ্ছে। আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর, তো এই সময়টা আসলে আমরা খুবই এনজয় করছি আমার মেয়েকে নিয়ে। দুজনই অনেক ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে। আমার ব্যস্ততা মূলত মেয়েকে নিয়ে, আর বাবার ব্যস্ততার ফাঁকে ফাঁকে বাবাও মেয়েকে যথেষ্ট সময় দেয়। মানে আমরা আসলে মেয়েকে মিস করতে চাই না, মেয়ের বড় হওয়াটা খুব কাছ থেকে। তাহলে কি এই যে করোনাকালীন যে লকডাউন গেল, সেই মানে সময়টাকেই আপনার মানে সুযোগ একটা পেয়েছেন দুজন একসাথে? সময় সবথেকে বেশি ভালো লাগার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা ওর বড় হওয়াটা দেখতে পেরেছি। ওই ছোট থেকে বড় হচ্ছে, সেই ব্যাপারটা দেখতে পেরেছি। কারণ আমরা তো সবসময় এত বেশি ব্যস্ততার মধ্যে থাকি বাসায়, যেমন আমাদের যে পেশা, আমাদের দুজনেরই যে পেশা, আমরা বাসায় সময় দেওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। তো সেই জায়গা থেকে একদম ওকে কাছের থেকেও ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, সেই মুহূর্তগুলো আমরা পেয়েছি। আমাদের আজকের আয়োজন যেহেতু বসন্তে ভালোবাসা, শোনো গো দক্ষিণ হাওয়া আয়োজনটার নাম, আপনার একটা গান আছে তুমি নাই, আর গানে একটা কথা আছে যে ফুল কিনবো বলে শাহবাগে গিয়ে তোমার জন্য কিনে আনি সবুজ রঙা দিয়ে। আজকে কি দিয়েছেন? এখন দেই নাই, দেব। সবুজ রঙা টিয়ে কি হবে নাকি? সকাল সকাল না, টিয়ে হবে না, তো অন্য কিছু হবে। অন্য কিছু, কারণ শহর, পুরো শহর কিন্তু ঘুরিয়েছেন সেই গানে আমাদেরকে। হ্যাঁ, তার মানে গানটা লিখেছে রানার লেখা গান। খুবই সুন্দর একটা গান, আমারও খুব প্রিয়। গানটা শুনলেই মনে হয় যে পুরো শহরটা এক চক্কর। আমরা কি একটু দুলাইন খালি গলায় শুনে নেব? এই গানটা খালি গলায় গাওয়াটা একটু ডিফিকাল্ট, খালি গলায় গাওয়াটা ডিফিকাল্ট। গিটার থাকলে মনে হয় যে মজা করে গাওয়া যেত। তাহলে খালি গলায় যে গানটা শোনা যায়, সহজ, এরকম একটা গান আমরা শুনবো। এবং আমরা আজকে কিন্তু গানে গানেই আছি, তাই না? আমাদের প্রতিবেদনও লতা মঙ্গেশকরের গান দিয়ে আমরা শুরু করেছি, সুতরাং আপনি আছেন, সেই সুযোগটা আমরা কিন্তু সহজে হারাতে চাই না। আপনাদের মেয়ের বয়স হলো 2 বছর, আর আপনাদের একসঙ্গে পথ চলা হচ্ছে ক বছরের? 4 বছর। 4 বছর, মানে অলমোস্ট 4 বছর। 4 বছর আগে আসলে, আজকে যেহেতু ভালোবাসার দিবস, ফলে ভালোবাসার দিবসের একটু ওই ফোকাসটাই যদি থাকি, 4 বছর আগের ভালোবাসাটি কেমন ছিল, আর এখন 4 বছর পরে যখন আসলে মেয়েকে একটু বড় করতে হয়, মেয়ের দেখাশোনা করতে হয়, সংসারের নানা রকম বিষয়গুলো হচ্ছে একটু সামনে চলে আসে কখনো কখনো, ফলে ভালোবাসারও নিশ্চয়ই একটু রূপ পরিবর্তন হয়। একটু কেমন পরিবর্তন হলো? কেমন পরিবর্তন হলো? আসলে ভালোবাসার পরিবর্তন না, বলবো যে ভালোবাসার আসলে পরিবর্ধন হয়েছে। একদম। আমাদের আসলে বিয়ের পরে আমরা খুব বেশি সময় আমাদের মানে বেবি হওয়ার আগে গ্যাপ ছিল না। তো বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডে আসলে এখন পর্যন্ত ভালোবাসার না বিশেষ কোনো দিন নাই। আমি আরো কালকে রাতেই যখন আমরা একজন আরেকজনকে উইশ করছিলাম, তখন আমরা দুজনই বলাবলি করছিলাম যে আসলে আমাদের তো কোনো উপলক্ষ দরকার নেই বা একটা দিন দরকার নেই, প্রতিদিনই ভালোবাসার দিন। কিন্তু এখনকার ভালোবাসার দিন আসলে কি বলবো, আমাদের মধ্যে একজন চলে এসছে, আমাদের আমাদের সন্তান, আমরা তিনজন মিলে ভালোবাসার দিনটা এখন উপভোগ করি অন্যরকম। হ্যাঁ, তারপরে আবার বসন্ত আর ভালোবাসা তো এখন একদিনে হচ্ছে। তো মেয়েকে কি পরাবো, মেয়েকে হলুদ পরাবো না লাল পরাবো, সেই চিন্তা একটা ব্যাপার থাকে। আগে যেমন মনে হতো যে হ্যাঁ, নিজে কি পরবো বা আমার প্রিয় মানুষটি কি পরবে, কিন্তু এখন মনে হয় যে আমরা তিনজন মিলে কি পরবো, আমাদের একটা ফ্যামিলি লাগবে, দেখতে সুন্দর লাগবে, ম্যাচিং একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, সবকিছু এখন এরকম হয়ে গেছে। বাহ, আমরা মানে চাই যে এই ভালোবাসাটা দিনকে দিন আরো বাড়তে থাকুক।
একটা বিষয় যেটি আপনারা অন্য ইন্টারভিউতে অন্য আমি একটু কালকে যখন শুনলাম যে মানে আপনাদের দুজনের সঙ্গে আমাদের আজকের এই আয়োজন, তো তখন আমি একটু ইউটিউবে দেখছিলাম যে আপনাদের দুজনের ইন্টারভিউ কি কি আছে, তো দেখলাম যে সেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর দুজনই খুবই কথা বললেন। সেই শ্রদ্ধাবোধেরও নিশ্চয়ই একটু পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে নিশ্চয়ই আস্থার একটা সম্পর্ক নিশ্চয়ই যুক্ত হয়েছে। তা তো বটেই, মানে সেটা ছাড়া তো আসলে কোনো সম্পর্কই তো মজবুত হয় না। পারস্পরিক শ্রদ্ধাবোধটা খুব জরুরি, সেটা যে কোনো রিলেশনশিপের জন্য। আর আস্থার জায়গা না না থাকলে তো মহা মুশকিল। সেই জায়গায় শ্রদ্ধাবোধটা যেমন আছে, আস্থার জায়গাটাও ঠিক ততখানি সবল। এবং নিশ্চয়ই একসাথে চলতে ফিরতে গেলে তো একটু ঠোকাঠুকি এগুলো তো হয়েই থাকে। তা তো হয়। যেমন একটু মশারিকে টাঙাবে রাতের বেলা, কিংবা সকালবেলা হয়তো কার ঘুম থেকে ওঠার কথা ছিল, কিংবা হয়তো রাত্রিরে হয়তো ঘুমানোর কথা, কিন্তু মেয়ে তখনও ঘুমোয়নি, তাকে আসলে কে পাহারা দেবে, কে তাকে ঘুম পাড়াবে, এরকম নিশ্চয়ই অনেকগুলো বিষয় নিয়ে, বা সকালে উঠে কে বাজারে যাবে, বা আদৌ বাজারে যাওয়া দরকার হয় কিনা। অনেস্টলি বলি, হ্যাঁ সেটাই শুনতে চাইছি। আমাদের মধ্যে এই টোকাটুকি গুলো নেই। সে কি কারণ, কেন? একদমই নেই। কারণ অতি অবশ্যই এই সমস্ত দায়িত্ব আমি ঠিকঠাক মতো নিয়ে নিয়েছি আমার কাঁধে। সব আপনি একই করছেন? না, সব একা করছি। মানে কি, ও যেটা করে সেটা হচ্ছে যে ওর মেয়ের সমস্ত ব্যাপারে সে খুবই মানে টেক কেয়ার করে। মেয়ে এখন এমন কিছুদিন হলো হয়েছে বাবার কোল ছাড়া সে ঘুমাচ্ছে না। আগে কিন্তু মার সাথে ঘুমাতো, কিন্তু এখন সে বাবা ছাড়া ঘুমাচ্ছে না। কিন্তু বাকি সমস্ত কাজগুলো আসলে আমি খুব আনন্দের সাথে করি, মানে আমি সাংসারিক কাজগুলো। এবং আমি কোনো এক জায়গায় হয়তো বা চাই যে এই কাজগুলো আসলে আমি করি। মানে আমি হচ্ছে কি, আমার সংসারের একটা কি বলবো, ঝাড়ু থেকে শুরু করে একটা কার্টেন থেকে শুরু করে সবকিছু না আমি আসলে খুব মানে নিজে একছত্র আধিপত্য সেখানেই আপনার। আর মেয়েটাকে একটু ছাড় দিয়েছেন বাপ্পাদার কাছে যে ভাগাভাগি বিষয়টাকে, এই যে সবকিছু আসলে তানিয়া হোসেন নিজেই যে নিজের কাঁধে তুলে নিয়েছেন, তিনি দেখছেন, তিনি দেখভাল করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা কি স্বস্তি, নাকি আসলে একজন স্বৈরতন্ত্রের কাছে একদমই না? এখানে আমি বলি স্বৈরতন্ত্র এবং হচ্ছে এই যে মানে কালকেও আমাকে একটা ফ্রেন্ড বলছে, দাদা কি তোকে ভয় পাচ্ছে, ভয় পেয়ে কি এটা বলছে? আমি বলছি, শোনো, আমাদের মধ্যে না ওরকম ব্যাপারটাই নেই যে দাদা কাউকে ভয় পাচ্ছে বা আমি কাউকে ভয় পাচ্ছি, একেবারেই না। মানে এই যে ভালো, এই সংসারের প্রতি ভালোবাসার জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে না, এই কাজগুলো আসলে আমি করি। কারণ ও এত ব্যস্ত থাকে, বা এমনও হয় যে ও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওকে কোনো কথা বলছি, আসলে কিন্তু ও আমার কথাটা শুনছে না, ও কিন্তু গানের হয়তো বা কিছু একটা ভাবছে, কোনো একটা টিউন ভাবছে বা কোনো একটা কিছু ভাবছে। তো এই মানুষটাকে খামাখায় ডাল চালের হিসাবের মধ্যে না ঢুকালে আপনার মতো সহধর্মিণী যদি আসলে ঘরে ঘরে হতো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি চলে এসেছেন, অগ্নি মিত্রা মজুমদার পিয়েতা, ঠিক বলেছি না নামটা? একদম। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানে আসার জন্য। প্রথমে এলো বোধহয় টেলিভিশন। একদম। মানে এটা তাহলে আমাদের জন্য একটা দারুণ একটা বিষয় যে পিয়েতাকে আমরা, এরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু ও আসলে একটু মানে এই প্রথম এলো তো বাইরে এভাবে, ও একটু মনে হয় কান্নাকাটি করছিল, মানে যার জন্য আপনাদের ভালোবাসার পরিবর্ধনটা হয়েছে, তাকে আমরা আজকে পেয়ে গেলাম। আমরা লাকি বলা যায়। আমরা এবার তাহলে একটা গান শুনি। নিশ্চয়ই। কি গান করবো? যে কোনো গান, যেটা খালি গলায় গাওয়া যায়। কোনটা করবো মা? বলো বলো। যেহেতু ভালোবাসা দিবস, বসন্ত, একটা সবার জন্য একটা ভালোবাসা গানই হয়ে যাক। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে, দৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। বাহ, এই গানটা একেবারেই
ছোটবেলা বলবো না, মানে শুনে এবং এই গানটা যে জোর মতো এই গানটা শুধুমাত্র যে ছেলে একটা মানে মেয়ের মন খারাপ হলে একটা ছেলে গাইবে বা গেয়ে মন ভালো করবে সেটা কিন্তু না, একটা মেয়েও কিন্তু যখন এই গানটা শুনবে, যেমন আমার এই গানটা শুনলেই আমার মনটা একটু ভালো হয় যে না আমাকে একটু আমার মন ভালো করার জন্য আমি আমার নিজেকে এই গানটা আমি অনেক সময় ডেডিকেট করি। এবং এই গানটা শুনে বাংলাদেশের মেয়েদের কত শতাংশ আসলে আপ্লুত হলো, পাগল হয়ে গেল, এটা একটা নিশ্চয়ই একটা জরিপ হওয়া দরকার। তো কথিত আছে, আমরা যেটা শুনি যে বাপ্পা মজুমদার একজন সঙ্গীত শিল্পী, দেশের খুবই প্রখ্যাত, তার যতজন ভক্ত অনুরাগী তার 90-95% হচ্ছেন নারী। তো ভালোবাসায় তো আমরা নিশ্চয়ই না, আমি এইটা জানতাম না। না এটা আমরা মানে শুনি আর কি, আমরা ভাবি, আমরা ভাবতে ভালো লাগে। তো আমরা জানি যে আমারও খুব ভাবতে ভালো লাগে, ভালো লাগে। ও আচ্ছা, আমি তো আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে যেখানেই ভালোবাসার গভীরতা সেখানেই তো ঈর্ষা, জেলাসির এই বিষয়গুলো আসে। যখন বাপ্পা মজুমদারের এত কোটি 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 নারী ভক্ত, তালগাছ আমার, ও তালগাছ আপনার, কিন্তু পেয়ে গেলেন, মানে আর কিছু প্রশ্নই করতে দিলেন না, সেটাই সেই সুযোগটা। প্রশ্ন যাই হোক, উত্তর রেডি, সেটা হচ্ছে তালগাছ আমার। এবারে যে যা করো। আমার একটা প্রশ্ন আছে, যে একটা কোট মানে করে বলি যে ইফ অ্যান আর্টিস্ট ফলস ইন লাভ উইথ ইউ, ইউ ক্যান নেভার ডাই। মানে একটা শিল্পী যখন আপনাকে ভালোবাসে তখন আপনি কখনো মরবেন না। দুজনেই শিল্পী এবং খুব খুব গভীর একটা কথা বললেন আসলে। এখন কে কাকে কার কাজের কোন কাজের মাধ্যমে মানে দুজনকে জিয়ে রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান? আমি তো শুনিয়ে আছেন, সুরে তো অবশ্যই তানিয়া আপুকে আপনি ডেডিকেট করতে পারেন যে হ্যাঁ এইটার মধ্যে আমি তাকে বাঁচিয়ে রাখতে চাই এই গানটার মধ্যে দিয়ে। তানিয়া আপুর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা কিছু হবে, কোনো নাটকের কোনো ডায়লগ হতে পারে, কোনটার মধ্যে দিয়ে? ও যেমন প্রথমত আমি তো ওর অভিনয়ের ভীষণ রকম আমি ভক্ত। ও অসম্ভব উঁচু মানের একজন অভিনয়শিল্পী। এটা আমার মনে হয় যে আমার সাথে সবাই একমত হবে। আর আরেকটি গুণের কথা অনেকেই জানে না, এবং এটা নিয়ে ও নিজেও খুব ইগনোর করে যে জায়গাটা, সেটা হচ্ছে ও খুব ভালো লেখে কিন্তু ও লিখতে চায় না। এটা নিয়ে আমার একটু মনোকষ্ট আছে। ও যদি লিখতো আমি খুব খুশি হতাম। লিখতে বলতে কি গান না? না গান না, মানে লেখা, যে কোনো লেখা। সে 2 লাইন কবিতাও হতে পারে, একটা ছোট্ট প্রবন্ধও হতে পারে, কিন্তু ওর লেখনী শক্তিটা ভয়ঙ্কর রকম, খুব খুব পাওয়ারফুল। কিনেছো না? এই যে মা, এই যে বাবা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ওর এই জায়গাটা নিয়ে আরো অনেক বেশি কাজ করলে আমি খুব আনন্দিত হতাম। আচ্ছা, উনি তো আপনার মানে বললেন যে আপনার লেখালেখির বিষয়টা, যেটা হয়তো আপনি অনেক কারণে তো সময় পাচ্ছেন না বা লিখছেন না। বাপ্পা মজুমদারকে তো আমরা আসলে একজন সঙ্গীতের মানুষ হিসেবে জানি, গানের মানুষ হিসেবে জানি। আর কোনো বিষয় কি আছে যেটা আসলে কেউ জানে না, খালি শুধু আপনি জানেন? ওর এটা দোষ না গুণ, কোনটা? আমরা দোষ বলতে বললেও তো ওনারা বলবেন না। দোষ তো নাই, বলবো কোথা থেকে? আচ্ছা, বের হচ্ছে না কোনো কিছুই। ওর বলো অসুবিধা না, আমি আসলে ওভাবে কিছু নাই যে হচ্ছে দোষ বা গুণ, সেটা না। কিন্তু আমি আসলে যেটা চাই ওকে নিয়ে, বা আমি যেটা ভাবি, স্বপ্ন দেখি বা সবকিছু, সেটা হচ্ছে যে ওর কিছু ওর গান তো সবাই আমরা জানি, ওর গান নিয়ে বলার স্পর্ধা আমার নেই, কিন্তু আমার মনে হয় যে ওর কিছু শো হওয়া দরকার, লাইভ শো হওয়া দরকার অন স্টেজ, যেই শোগুলো না শুধুমাত্র গদবাঁধা শুধুমাত্র ওর জনপ্রিয় গানগুলো গেয়ে, এখন যেরকম শো হয় যে ওর জনপ্রিয় গানগুলো গাইলো, অডিয়েন্স কিছু রিকোয়েস্ট করলো, গিয়ে নেমে চলে গেল, এই এরকম কোনো শো না। আমি চাই যে ওর কিছু স্পেশাল শো হোক, যেই শোতে ও ছোটবেলা থেকে যা যা করেছে, যেমন ও খুব ভালো তবলা বাজায়, ওর শুরু কিন্তু তবলা দিয়ে, তো ওই শোতে ওর আর যে গুণগুলো আছে সেগুলোও যেন এক্সপোজ হয়। মানে একটা শো, মানে একটু থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচে যদি কোনো শো হয় ওর, যেটাতে শুধু গান না, গানের সাথে সাথে তবলা থাকবে, ওর তবলা প্লেয়িং থাকবে, বা পিয়ানো বা হচ্ছে গিটার তো সবসময়ই বাজায়, বাট যেগুলো একটু কম বাজায়, যেগুলো ওকে বাজাতে কখনো দেখেনি, সেইগুলো বাজানো, বা যেই গানগুলো শুনে ও বড় হয়েছে ওর বাবা মার কাছ থেকে, সেই গানগুলো, মানে শুধুমাত্র ওর জনপ্রিয় গান না, ওর জীবনের সাথে তো আসলে অনেকগুলো গান জড়িয়ে আছে, বাবার স্মৃতি জড়িয়ে আছে, মার স্মৃতি, মার কাছ থেকে শেখা গান, সেই গানগুলো, সেই স্মৃতিগুলো একটা শোয়ের মধ্য দিয়ে একটা জার্নি, ওর যে এতদিনের মিউজিক্যাল জার্নি, এই জার্নিটা যদি একটা শোয়ের মধ্যে তুলে ধরা হয়,
এইরকম কিছু শো আমি মনে করি যে ওর হলে খুব ভালো হবে। ভালো হয়। যেহেতু একটু কথা প্রসঙ্গেই শ্রদ্ধেয় বারিন মজুমদার এবং ইলা মজুমদারের কথা এসছেন, তাদের ভালোবাসার সম্পর্কটা আপনি কাছ থেকে দেখেছেন বাবা মা হিসেবে, একদমই। কখনো কি মনে হয় যে তাদের ভালোবাসাটা কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটু ছাপ রেখেছে? আমি একদমই তা মনে করি। তার মূল যে জায়গাটি সেটা হচ্ছে যে বাবা মায়ের বয়সের একটা অনেক বড় পার্থক্য ছিল, কিন্তু তারপরও আমি এই দুইজনের প্রতি দুইজনের যেই ভালোবাসা তো আছেই, সেই সাথে শ্রদ্ধার যে জায়গাটা আমি রেখেছি, সেটা আমার কাছে একটা বিশাল বড় শিক্ষা। এবং আমি সেই প্রতিফলনটাই কিন্তু আমি আমার পরিবারে দেখি। এটা আমার মনে হয় যে এটা একদম বাড়িয়ে বলছি না, এটি আমি অনুভব করেই কথাটি বলছি, আমি সেটা প্রত্যক্ষ করেছি। আর হ্যাঁ, নিঃসন্দেহে পারিবারিক একটা তো বেড়ে ওঠার জায়গা থাকেই, তো সেটা আমারও যেমন আছে ওরও আছে, ওর পরিবারের জায়গাটাও ঠিক একই রকম, ওর মানে ফ্যামিলি থেকে ও যে শিক্ষাটা পেয়েছে সেটাও কিন্তু একইভাবেই। সো আমার কাছে মনে হয় যে আমরা খুব চমৎকার একটি পরিবেশে বড় হয়েছি দুজনেই, এবং সেটাই এখন আপনাদের মধ্যে মানে কি বলবো, চেষ্টা করছি সবকিছু মিলে। এই যে বললেন যে শ্রদ্ধাবোধের জায়গাটা আসলে সেখান থেকেই এসেছে, আমরা কিন্তু একটা উত্তর খুঁজে পেয়ে গেছি। আরেকটা বিষয় যে একটা হচ্ছে যে আপনাদের একসঙ্গে পথ চলার 4 বছর, 4 বছর আগে এবং 4 বছর পরে নিশ্চয়ই অনেক সংযোজন বিয়োজন নিশ্চয়ই অনেক কিছু হয়েছে। পরিবর্তনগুলো আসলে কোথায়? যে একটা হচ্ছে যে আস্থা, ভালোবাসার জায়গা এবং একটু অভ্যস্ত হওয়ার একটা বিষয়, কিন্তু আপনার কাজের জায়গা এবং আপনার কাজের জায়গায় কি কি পরিবর্তন এলো, সেটি ভালো দিক খারাপ দিক, কি কি হারিয়ে গেল, কি কি যুক্ত হলো? কাজের জায়গায় আসলে বিয়েটা হওয়ার পর আসলে আমি কাজে এখনো সেভাবে কাজ করছি না। তো সেই ক্ষেত্রে আমার কাজের জায়গাটা বলবো, এবং কাজ করছি না সেটা কিন্তু আমার কোনো ধরনের বা ওর কোনো ধরনের অব্লিগেশনস থেকে না, যে কাজ করছি না বা ও কোথাও থেকে কোনো প্রেশার বা সেটা না। আমার কাছে মনে হয়েছে যে আসলে পিতাকে সময় দেওয়াটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাও অনেক বড় একটা কাজ, একটা বাচ্চাকে মার সময় দেওয়াটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় কাজ এবং সবচেয়ে একটা দায়িত্বশীল কাজ, যেটা আসলে খুব কঠিন কাজ। হ্যাঁ, খুব কঠিন এবং দায়িত্বশীল কাজ। তো আমার কাছে কখনোই আমার মনে হয় না যে আমি শুটিং মিস করছি বা আমি কোনো শো মিস করছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যে আমার বাচ্চাটাকে সময় দিচ্ছি, এইটাই আমার সবচেয়ে বড় কাজ। এখন মা হয়েছি, আমাকে মায়ের দায়িত্বটা আসলে প্রপারলি পালন করতে হবে। সো আমার কাজের ক্ষেত্রে নরোজ ভাই ওরকমই, যে খুব একটা, যেহেতু আমি পিয়েতাকে সময় দিচ্ছি, সো কাজের ব্যাপারে ওরকম কোনো কিছু না, সেটা তো পিয়েতাকে গত 2 বছর ধরে একটা নতুন বাস্তবতা, কিন্তু তার আগের বিষয়গুলো যদি একটু মনে করতে পারেন, যে বাপ্পা মজুমদার আপনার জীবনে যুক্ত হবার পরে কি কি নতুন যুক্ত হলো একটু ইয়ে করে বলি। সেটা হচ্ছে এই যে যেমন বাপি ভাই মানে যে কোনো চ্যানেলের প্রডিউসার আগে ফোন দিয়ে তানিয়াপু বলতো বা তানিয়া বলতো, এখন ফোন দিয়ে বৌদি বলে। এবং মাঝে মাঝে জিজ্ঞেস করে এখন কি তানিয়া বলবো না বৌদি বলবো। তো এই যে এইটা কিন্তু একটা ভালো লাগার অনুভূতি। কোনটা শুনতে আপনার ভালো লাগে? আমার বৌদি শুনতে ভালো লাগে, সত্যি ভালো লাগে। আচ্ছা, তাহলে এটা একটা নোট করে রাখা যায়। হ্যাঁ, আসলে আমার ভালো লাগে। এবং আমাদের বান্ধবী যারা ছিল, এলিটা কনাইরাও এখন আমাকে বৌদি বলে। হ্যাঁ, এরা কি বৌদি বান্ধবী বৌদি বান্ধবী। আচ্ছা, যেহেতু কাজের কথা আসলো, কাজে ফিরছেন কবে? কাজে ফিরছি কবে আসলে এটা আমি ইয়ে করে বলতে পারছি না। মানে পিতা আরো একটু বড় হলে আমি যখন ফিল করব, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি পিসফুলি আসলে কি করতে চাচ্ছি, কি করতে পারছি, কাজ যতখানি যাই করি সেটা আমি পিসফুলি করতে চাই। তো আমি এখন পর্যন্ত ওরকম ডিসিশন নেই নাই যে আমি কাজে ব্যাক করব, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুটিং করব। এটা আসলে সময় বলে দেবে। সময় বলে দেবে। তাহলে বাপ্পা মজুমদারের কাছ থেকে আমরা শুনে নিই, তানিয়া হোসেন আপনার জীবনে যুক্ত হবার পরে নতুন কি কি যুক্ত হলো, কি কি হারিয়ে গেল? আমার জীবনে বিশাল শান্তি যুক্ত হয়েছে। বাহ। কারণ ওই যে একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, যে একটা বিশাল বড় গুরুর দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, সুতরাং আমি এখন অনেক মানে ফোকাসড ভাবে আমি গান নিয়ে ভাবতে পারি। এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। আর বিদায় হয়েছে স্ট্রেস। আমি আগে খুব স্ট্রেস ছিল আমার সেটা অনেক কমেছে। তার মানে দুটোই পজিটিভ। ও তাহলে কিছু কি কি হারিয়ে গেল এরকম কিছু নেই, শুধু সংযোজন আর সংযোজনই। আমি হারানোর কিছু দেখছি না, বেটার হচ্ছে সবকিছু। আপনার অনেকদিন ধরে কোনো গান পাই না, তবে
একদিন আগে একটা নতুন গান আমার মনে হয় কিন্তু আপনার আমি কিন্তু YouTube গান চ্যানেলে দেখেছি। প্রায়ই এখন টুকটাক করে রিলিজ করছি। আচ্ছা, এখন যেহেতু ফিজিক্যালি আমরা রিলিজ করতে পারি না, আমরা এখন ওই ইউটিউবে আমরা ইউটিউবে। গানগুলো রিলিজ করি। হ্যাঁ, কিন্তু অনেকদিন ভালোবাসার গান কিন্তু পাই না। সেই হ্যাঁ। জানালার গ্লাসে শুনেছিলাম, এরপরে কিন্তু আর একটু জীবনমুখী গান আমরা পাচ্ছি। এরপরে সেই অর্থে ভালোবাসার গান আমার করা হয়নি, বাট রেকর্ড করা হয়েছে। কিন্তু সেগুলোর আমি রিলিজ করব আস্তে আস্তে। যেমন গতকালকে আমার একটা গান মিক্স করলাম, ওটা সম্ভবত খুব দ্রুতই আমি রিলিজ করব। সেটা কি ভালোবাসার? সেটা ভালোবাসার গান। আচ্ছা, তাহলে আমরা পুরো একটা গান দর্শক শুনি আবার। অপেক্ষায় থাকলাম। কি গান করবো বলো তো? যেটা আজকের দিনের জন্য তানিয়া আপু, সরি তানিয়া বৌদিকে উৎসর্গ করে। জানালার কি গ্লাস, করবো? জানালার গ্লাস। জানালা গ্লাস? হ্যাঁ, এই গানটা আসলে আমি অসম্ভব একটু তাহলে একটা কাজ করি। আমাদের হাতে খুব বেশি সময় কি আছে? আমাদের হাতে সময় নেই, সময় আসলে বড় অল্প, সময় অল্প কথা। তবে গানের জন্য চট আমরা সময় করে পাই না। আমি কোন গানটা বেশি ভালো লাগে তানিয়া বৌদি? ওর এই তো খুবই কঠিন প্রশ্ন। সব যেহেতু গানই- আপনি জানালার গ্লাসে কিন্তু মানে না, কিছু একদম গান বলে আছে তো দিলেন। সেগুলো খুবই বেশি প্রিয়। জানালার গ্লাস তার মধ্যে একটা। গাও। বলো। জানালার গ্লাসে এক জোড়া চোখ, রাত ভর কথা হয় বালিশে, অভিমান নিয়ে থেকে লাভ কি, আয়নাটা ভারী হয় নালিশে। জানালার গ্লাসে এক জোড়া চোখ, ঝড় ওঠে মনে ঝড় ওঠে হয়, প্রলয় হওয়ার হেতু তুমি সে, প্রশ্নেরা বারে বারে নিরুত্তর, ভেঙে যায় তাসে ঘরে কি বিষে। জানালার গ্লাসে এক জোড়া চোখ। আহা, এরকম মনটা একদম ছিল। ভরে বাহ, গেল। thank you। শাহানের লেখা, শাহান কবন্ধের লেখা গানটি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, আর আমরা শেষ পর্যায়ে আমাদের একটা ছোট্ট উপহার আপনাদের জন্য, আমাদের প্রিয়তার জন্য ভিভা ক্রিয়েশনস এন্ড ওয়েডিং কালেকশন ভিভা ক্রিয়েশনের পক্ষ থেকে এটা আপনাদের থ্যাংক ইউ দুজনের থ্যাংক ইউ Thank সো you, মাচ। thank you. এবং আমি তিনজনের পক্ষে নিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। নালিশ নয়, কোনো ভেজা বালিশে নয়, ভালোবাসা। আপনাদের এই পরিবর্ধনটা মানে আমরা চাই যে বাড়তেই থাকুক এবং সেটা একদম অনেক ধন্যবাদ। আকাশ ছুঁয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। এবং যারা যারা দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা, বসন্তের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা, এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, পিয়েদা যেন মানুষের মতো মানুষ হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা কি আর একটা গানের এক লাইন শুনতে শুনতে কি গানে আমরা গানে বিদায় বিদায় নেব? নিতে হ্যাঁ, চাই। তাহলে এটা যান। কোনটা গাইবো? হ্যাঁ, আমি গাইতে পারি। আমাদের এই আয়োজন কিন্তু চলবে সারাদিন। এটি নিউজে যারা আছেন পর্দার সামনে তারা নিশ্চয়ই জানবেন যে আমরা সারাদিন আছি, আমাদের বিভিন্ন আয়োজন। তবে এবারের এখনকার আয়োজনটি আমরা বাপ্পাদার একটা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। এবং এই ভালোবাসার এই প্রিয় জুটি সবসময় ভালোবাসায় মাখামাখি করে থাকুক, সেই কামনাই করছি। কোনটা গাবে? পিয়েতাকে নিয়ে লেখা যেটা ওটা গাও। ও বাবা, ওটা কঠিন গান, ওটা অনেক কঠিন গান। সদ্য লেখা মনে হচ্ছে। পিয়েতাকে ওটা নিয়ে আমি লেখা মেয়েকে অনেক- নিয়ে লিখেছিলাম পাবলিশ একটা গান। হয়নি, তাহলে না, মানে পাবলিশ হয়েছে। ওর লেখা হয়েছে? ওরই পাবলিশ হয়েছে, কিন্তু গানটা একটু কঠিন, সে কারণে ওই গানটাকে আমি কখনো প্র্যাকটিস করিনি। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়ার বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি,
সৌজন্যে ভিভা ক্রিয়েশনস, পাওয়ার্ড বাই জিএম স্টিল, সহনিবেদক রয়্যাল ক্যাফে, পিউলি, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল।